केंद्रीय मंत्री शांतनु ठाकुर बुधवार को केंद्र सरकार द्वारा पिछले 11 वर्षों में किए गए विकास कार्य का रिपोर्ट कार्ड लेकर सिलीगुड़ी पहुंचे। दार्जिलिंग जिला भाजपा कार्यालय में पार्टी कार्यकर्ताओं से मुलाकात के बाद पत्रकार सम्मेलन में उन्होंने केंद्र सरकार की उपलब्धियों को गिनाया, साथ ही राज्य सरकार पर असहयोग करने का आरोप लगाया। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। पत्रकारों को संबोधित करते हुए उन्होंने नोटबंदी, अनुच्छेद 370, 3 तलाक और सीएए जैसे प्रमुख फैसलों का जिक्र करते हुए कहा कि देश को वैश्विक मंच पर मजबूत तरीके से प्रस्तुत करने के लिए आंतरिक बदलाव जरूरी है। उन्होंने उज्ज्वला योजना और प्रधानमंत्री आवास योजना जैसी जनहितैषी योजनाओं पर भी चर्चा की। राज्य सरकार पर निशाना साधते हुए केंद्रीय मंत्री शांतनु ठाकुर ने कहा कि আমরা দেখেছি যে 2014 সাল যখন ভারতবর্ষে প্রথম 10 বছর ইউপিএ গভর্নমেন্টের পরে যখন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি তার সরকারকে বৃদ্ধির জন্য অনেক বড় বড় স্টেপ নিয়েছেন। সবার প্রথমে আমরা যে স্টেপটা দেখেছিলাম যে ডিমনিটাইজেশন, টাকার যে পরিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে যে ব্ল্যাক মানি, সেই ব্ল্যাক মানিকে রুখে দিতে সফল হয়েছে। যারা ব্ল্যাক মানি ঘরে খাটের নিচে সিলিংয়ে যারা লুকিয়ে রেখেছিল, তাদের সেই মানির আর কোনো কার্যকারী ভূমিকা ছিল না এই ডিমনিটাইজেশন। এরপর পরবর্তীতে যখন 2019 সালে এই সরকার আবার কেন্দ্রে সরকার ফর্ম করে, তখন আমরা দেখেছি একাধিক অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে পার্লামেন্টে তার সংশোধনী করে তাকে নতুন করে অ্যাক্ট তৈরি করেছে। সবচেয়ে বড় অ্যাক্ট ছিল 370 ধারা এবং তার 35। আমরা জানতাম যে কাশ্মীরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে যদি সামলাতে হয়, সেখানের উগ্রপন্থীবাদকে যদি আমাদের কাম ডাউন করতে হয়, তাহলে আমাদের 35-এ 370 ধারাকে আমাদের গুরুত্ব করতে হবে। পরবর্তীতে আমরা দেখলাম 3 তালাক। একটা গণতান্ত্রিক দেশে একটা যে কোনো কমিউনিটি তাদের নিজেদের আইন সেটা সরকারিভাবে লাগু থাকলে গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক ক্ষেত্রে সেটা সবচেয়ে বড় ক্ষতিকারক। বিশেষ করে ওই সম্প্রদায়ের যে মহিলা যারা ছিলেন তাদের সবচেয়ে বেশি সমস্যা হতো, যে কারণে একটা বড় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে তারা কোথাকে নিয়ে। আমরা দেখেছি সিএ এর মতো 70 থেকে 75 বছরের যে ভারতবর্ষের স্বাধীনতার যে সমস্যা, সেই সমস্যার সমাধানও আমাদের সরকার করে আজকে একটা বৃহত্তর অবস্থান সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যে লক্ষ্যে পৌঁছেছেন এবং যে উদ্দেশ্যগুলি উনি অবলম্বন করেছেন, সেটা হচ্ছে ভারতকে যদি বিশ্বগুরুর দরবারে এবং তৃতীয় বৃহত্তর অর্থনৈতিক দেশে পরিণত করতে হয়, সবার প্রথমে তার ভেতরের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টকে আগে সামনে এনে তার উন্নয়নের ধারাবাহিকতার মধ্যে দিয়ে দেশের ভেতরে পরিবর্তন ঘটানো। যখন দেশের ভেতরে পরিবর্তন ঘটবে, বিশ্ব দরবারে স্বাভাবিকভাবেই জেনারেশন বাই জেনারেশন আস্তে আস্তে ভারতবর্ষের উন্নতি হতে থাকবে। আমাদের যে তৃতীয় বৃহত্তর অর্থনীতি শক্তিতে যাওয়ার ইচ্ছে আমাদের সরকারের 2047-এ, সেটাকে সার্থবাহিত করতে গেলে, সার্থক রূপ দিতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীজি যে পদক্ষেপগুলো নিয়েছেন, সেটা অতি কার্যকর একটা ভূমিকা পালন করেছে গত 11 বছর। এর বিভিন্ন উদাহরণ আপনারা যদি দেখেন, রোড ট্রান্সপোর্টেশন 1.5 লাখ কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি হয়েছে গত 11 বছর। আজকে পশ্চিমবঙ্গের বুকে 4 থেকে 5টা জাতীয় সড়ককে আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় গাডকারিজির নেতৃত্বে আজকে এখানে এটা হয়েছে। আমরা আরও অনেক রোডকে করতে চাই, কিন্তু সেখানে অনেক রকম সমস্যা সরকার, এই রাজ্যের সরকার সেটা অধিগ্রহণ করে দিতে পারছে না, বিধায় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, বিশেষ করে পশ্চিমবাংলায়।
বিমান অর্থাৎ এয়ারওয়ে, সেখানে 40টার উপরে নতুন ভারতবর্ষে এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। 70টার উপরে এয়ারপোর্টকে রিনিউফিকেশন করা হয়েছে। এইভাবে যে কমিউনিকেশন এবং যে ট্রানজাকশন, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যে কমিউনিকেশনের যে ধারা, সেই ধারাকে উন্নয়ন করতে গেলে এই যে 4-5টা গতি আছে, 4-5টা যে ওয়ে আছে, সেই 4-5টা ওয়েকে উন্নত থেকে উন্নত তারও করতে হবে। রেল, আপনারা দেখেছেন অমৃত ভারত প্রকল্পের নেতৃত্বে সারা ভারতবর্ষে প্রায় 1.5 থেকে 2,000 স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে নিয়ে এসে সেটাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও প্রায় 70টার উপরে বোধহয় স্টেশন আমাদের অমৃত ভারত প্রকল্পে হচ্ছে। আমি আমার নিজের পোর্ট শিপিং ওয়াটারওয়েজের কথা বলি। আজকে প্রত্যেকটা পোর্টকে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট, পোর্ট লেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডেডিকেটেড ফ্রেট করিডোর পোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া। ডেডিকেটেড ফ্রেট করিডোর মানে হচ্ছে মালবাহী ট্রেন, মালবাহী জাহাজ, মালবাহী যে ট্রেন আছে এবং প্যাসেঞ্জার ট্রেন আছে সেটাকে আলাদা করে, ঠিক আছে, পোর্ট পর্যন্ত মালবাহী জাহাজ পৌঁছে দেওয়া, মালবাহী ট্রেন পৌঁছে দেওয়া, এবং সেখান থেকে আমরা এক্সপোর্টের যে ধারা, সেই ধারাকে আমরা অব্যাহত রাখতে পারি এবং কম সময় টার্ন অ্যারাউন্ড টাইম যেটা আছে সেটাকে আমরা ঘটিয়ে আমরা আরও বেশি ত্বরান্বিত করতে পারি আমাদের আগামী দিনের যে ট্রেড আছে সেটাকে। কারণ আপনারা ভালো করে জানেন যে ভারতবর্ষের অর্থনীতি এবং বাণিজ্যের 70% বিজনেস আমাদের পোর্টের মাধ্যমে। তাই পোর্টকে যত বেশি মডার্নাইজ করা যাবে, পোর্টকে যত বেশি সংশোধন করে পোর্টের এস্টাবলিশমেন্ট করা যাবে, তত বেশি অর্থনৈতিক দিক থেকে ভারত মজবুত হবে। যে কারণে আন্দামানের গ্যালাথিয়াবে সেখানে ট্রান্সশিপমেন্ট পোর্ট তৈরি হচ্ছে 76,000 কোটি টাকা খরচা করে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। বাদাভান পোর্ট, বম্বে বাদাভান পোর্ট তৈরি হচ্ছে ট্রান্সশিপমেন্ট পোর্ট, সেটা 72,000 কোটি টাকা খরচা করে হচ্ছে। এই যে বৃহত্তর একটা কার্যক্রম, আমি মনে করি তৃতীয় বৃহত্তর অর্থনীতি যে পৌঁছানোর ইচ্ছা, সেটা যদি করতে হয় সবার প্রথমে আমাদের এক্সপোর্টকে বাড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে সর্বপ্রথম ভারত তার ইন্ডিজিনাস প্রোডাক্টকে হাইলাইট করুক বিশ্ব দরবারে এবং সেটা যেন খুব পরিমাণে তার চাহিদা বিশ্ব মার্কেটে হয় এবং আমরা সেগুলো যাতে এক্সপোর্ট করতে পারি। এই প্রচেষ্টা কার্যকরী করার জন্য ইন্ডিজিনাস প্রোডাক্টকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা ভালো করে জানেন যে মাখানা বলে একটা প্রোডাক্ট আমরা ওই যে লোটাসের বীজ থেকে আমরা তৈরি করে সেটা আজকে বিশ্ব দরবারে ব্যাপক পরিমাণে তার চাহিদা, সেটাকে রীতিমতো এক্সপোর্ট করছে ভারত। তো এরকম প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জেলাতে কোনো না কোনো তার ব্যক্তিত্ব প্রধান একটা প্রোডাক্ট আছে যেটা কিনা হাইলাইট হতে পারছে না। আমরা যদি সেগুলোকে হাইলাইট করে এক্সপোর্ট করতে পারি এবং সেটা দ্রুত থেকে দ্রুততর প্রক্রিয়াতে যদি এক্সপোর্ট করতে পারি, তাহলে ভারতের অর্থনীতি অবশ্যই আজকে সেই গতিতে ছুটবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট একের পর একটা সমস্যা তৈরি করে, একটা পলিটিক্যাল রিজন তৈরি করে আজকে তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে হেল্প করছে না। পশ্চিমবঙ্গ হচ্ছে নর্থ ইস্টের একটা গেটওয়ে বলতে পারেন। সেখানে পশ্চিমবঙ্গের উন্নয়ন যদি না হয় তাহলে নর্থ ইস্টের ডেভেলপমেন্ট বন্ধ হয়ে থাকে। এতদিন যাবৎ যারা সরকার চালিয়েছেন তারা এই ধারাকে বজায় রেখেছে যাতে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট না হয়, তার জন্য পশ্চিমবঙ্গেরও ডেভেলপমেন্ট করেনি। আজকে আমাদের জেলা সভাপতি এখানে অনেক বিস্তারিত বিষয় নিয়ে বলেছে যে এখানের ট্রান্সপোর্টেশনের জন্য রোডকে ব্যাপকভাবে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, এটা দরকার আছে। আপনারা জানেন ডিফেন্সের ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে চিকেন নেক করিডোরকে, যেখানে কেন্দ্রীয় সরকার ড্রোন এবং অত্যাধুনিক আর্টিলারি সেটআপমেন্টের মাধ্যমে আজকে এই জায়গাকে সুরক্ষা করেছে। কারণ আমরা জানি যে বহু দেশের টার্গেট যে এই জায়গাটাকে ব্লক করে দেওয়া, তাই অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে আজকে ভারতের ডিফেন্স এই সমস্যার সমাধানের জন্য তৎপর এবং তারা আগামীতে
এই জায়গাকে আরও বেশি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করবে, যাতে উইদিন সেকেন্ডের মধ্যে, উইদিন মিনিটের মধ্যে এখানে সমস্ত সুযোগ এবং ব্যবস্থাগুলো আনা যায়। দেখুন, সবার প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা ছিল গরিব কল্যাণ যোজনা। গরিব কল্যাণ যোজনার মধ্যে আবাস যোজনা, এই আবাস যোজনায় কমপক্ষে 2 থেকে 2.5 কোটি মানুষ আজকে উপকৃত হয়েছে। আজকে সারা ভারতবর্ষে গরিবী যে সীমারেখা ছিল, সেই সীমারেখার 25 কোটি মানুষ আজকে গরিবী সীমারেখা থেকে উপরে উঠেছে। এই মানুষগুলো যখন গরিব সীমা থেকে উপরে উঠেছে, তখনই ভারতবর্ষের অর্থনীতির বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার না হলে 4th নাম্বার অফ ইকোনমিতে ভারত আসতে পারতো না, তার যদি গরিবী না ঘাটতো, গরিবী যদি না কমতো। আপনারা জানেন যে রুরাল এলাকাগুলোকে আরবান এলাকায় জোড়বার জন্য প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে পরিমাণে আজকে ইনভেস্টমেন্ট এবং তার যে প্রক্রিয়াকরণ, তার যে ডেভেলপমেন্ট, সেটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আমরা জানি টোটাল রোড ট্রান্সপোর্টেশন হচ্ছে প্রায় 1.5 লক্ষ কিলোমিটার সারা ভারতবর্ষের মধ্যে। এটা একটা হিউজ, পৃথিবীকে 4-5 বার গোনা প্রদক্ষিণ করা যাবে এরকম টাইপের রোড ট্রান্সপোর্টেশন তৈরি করা হয়েছে। সেটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক, এনএইচ, যে কোনো এনএইচ রোডগুলো হোক, অন্যান্য যে রোডগুলো আছে সেগুলো হোক। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, মায়েদের সবচাইতে বড় সমস্যা ছিল। তাদের কাঠে রান্না করে তাদের লাংস প্রবলেম, তাদের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছিল, যেটা কিনা উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রীজি প্রত্যেক মায়ের ঘরকে আলোকিত করে দিয়েছে। আপনারা দেখেছেন যে রিসেন্টলি যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মানুষ 12 লাখ টাকা পর্যন্ত আজকে ট্যাক্স ফ্রি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা হচ্ছে সবচাইতে বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের, যে গরিবদের কল্যাণের জন্য ট্যাক্স 12 লাখ পর্যন্ত ইনকামের উপরে ট্যাক্স ছেড়ে দিয়েছে। আমি মনে করি এই ঐতিহাসিক কর্মকাণ্ড আগে কখনোই ঘটেনি। আপনারা এও জানেন যে আয়ুষ্মান ভারতের মতো যে প্রকল্প, যে প্রকল্পে 6 লাখ টাকা তার অ্যাকাউন্টে থাকবে, সে যে কোনো জায়গাতে সেই কার্ডের মাধ্যমে চিকিৎসা করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করেনি। কিষাণ সম্মান নিধি যোজনা, প্রত্যেক কিষানের খাতায় বছরে 2 বার টাকা ঢুকবে, 6,000 টাকা করে। এই যে প্রকল্প, এই কিষাণ সম্মান নিধি যোজনা পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট করেনি। গভর্নমেন্ট এটা এর সাথে কোনো কোঅপারেশনে যায়নি। তাহলে আজকে যে মানুষগুলো পশ্চিমবঙ্গে বঞ্চিত হচ্ছে, যে মানুষগুলো আজকে পশ্চিমবঙ্গের কৃষক, সাধারণ, এই যে যারা, এরা বলছে কি একটা যেন লক্ষ্মী, যেন ইসের ওইটা ডাক্তারের একটা কি যেন ওদের দেয়, স্বাস্থ্যসাথী, মুখ থুবড়ে পড়ছে স্বাস্থ্যসাথী। মানুষ আমরা নিজের চোখে দেখেছি বাস্তবে, কোথাও স্বাস্থ্যসাথীর কোনো উপকারের কোনো কিছু লাগছে না। তো আমি মনে করি যে এই সরকার শুধু রাজনীতিকে ব্যবহার করার জন্য আজকে কেন্দ্রের সাথে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে নন কোঅপারেশন করছে, এবং যে কারণে দিনের পর দিন অর্থনীতিদের তলানিতে আছে। 6.5 লক্ষ কোটি টাকা দেয় না, আগামী 5 বছরের মধ্যে, আগামী 5 বছর না 2 বছরের মধ্যে দেখবেন 7 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। কারণ এদের তহবিলে টাকা নেই, এরা উন্নয়ন করবে কোত্থেকে? আমি যে উদাহরণগুলো দিলাম, আরো বহু উদাহরণ এরকম আছে, যে উদাহরণগুলো দেওয়া আবশ্যক। আজকে বিদেশ নীতির কথা যদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে বিশ্ব দরবারে ভারতকে বিশ্বগুরু সেন্সে নিয়ে যাওয়া এবং প্রত্যেকটা দেশে গিয়ে যেভাবে কনভিন্স করা, যেভাবে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করা, আমি মনে করি গত 70 বছরে কোনো প্রধানমন্ত্রীকে আমরা দেখিনি এইভাবে ভারতবর্ষকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা, বা তার এই যে মোটিভেশন, তার যে ডেডিকেশন, তার যে কম্প্রোমাইজেশন, এটা আমি মনে করি একটা বিশ্বের কাছে একটা ফলপ্রসূত চিহ্নিত বস্তু হিসেবে সারা জীবন ইতিহাসের পাতায় রেখে যাবে। তাই আজকের এই যে সভা থেকে আমি কথাগুলোই তুলে ধরলাম এই কারণে যে पिछले 11 साल माननीय प्रधानमंत्री के द्वारा बेमिसाल
এই যে শব্দটা, এই শব্দটা এই কারণেই আমরা ইউজ করি, আমরা কোনো প্রধানমন্ত্রীকে এরকম ডেডিকেটেড এবং সেবামূলক কাজে নিজেকে অর্পণ করা আমি কখনোই দেখিনি।